নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকের আলোচনাটা সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব বিরক্তিকর বটে। আজকের আলোচনাটা সত্যি সত্যি খুব বিরক্তিকর। আর বিরক্তিকর এই জন্যই যে কিছু মেডিকেল টার্ম আছে যেগুলো শুনতে শুনতে আপনারা সত্যি সত্যি একদম বোর ফিল করবেন। তো দয়া করে বোর ফিল করবেন না, কারণ এখানে যারা আছেন তারা সবাই হোমিওপ্যাথি ডাক্তার এবং শিক্ষার্থী। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি যেভাবে করে প্রতিবারই নিই সেভাবেই আমি আমার ডেস্কটপ আপনাদের সাথে শেয়ার করছি, এবং শেয়ার করার মাধ্যমে আমি আজকে আমার মেল ইনফার্টিলিটির আলোচনাটাতে যাচ্ছি। আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ইনফার্টিলিটি আলোচনা করার আগে আমাদের ছোট্ট একটা বিষয়, যেটা আপনারা সবাই জানেন, মেল রিপ্রোডাক্টিভ অর্গান সম্পর্কে কিন্তু একটু ধারণা থাকলে আমাদের জন্য কাজটা করতে ভালো হবে। তো মেল রিপ্রোডাক্টিভ অর্গান বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা যদি খেয়াল করেন, এখানে এটা টেস্টিস বা টেস্টিকল বলে, যেটাই বলি না কেন, আমরা অনেকে অন্ডকোষ বলি। অন্ডকোষ হচ্ছে থলি যেটা অন্ডকে ধারণ করে, আর অন্ড হচ্ছে, অন্ড মানে আন্ডা থেকে অন্ড, যেটা বীজি বলা হয়। এটার উপর অংশে আছে এপিডিডাইমিস। এপিডিডাইমিসটা সে যুক্ত হয়েছে, এটার অনেক অ্যানাটমি ফিজিওলজি অনেক বিষয় আছে এর মধ্যে, যেটা আপনারা অনেকেই জানেন। এই এপিডিডাইমিসের অনেকগুলো নালী আছে ভেতরে, অর্থাৎ অন্ডের ভেতরে আপনারা যেটা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। এই ইন্টারস্টিশিয়াল সেলগুলো একত্রে গিয়ে মিলিত হয়েছে এপিডিডাইমিসের সাথে, এবং এপিডিডাইমিসটা সংযুক্ত হয়েছে ভাস ডিফারেন্সের সাথে। এটা ভাস ডিফারেন্স। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সটা এসে মিলিত হয়েছে এখানে যে সেমিনাল ভেসিকেল আছে, দুইটা বৃচ্ছথলি, এই সেমিনাল ভেসিকেলের সাথে। দুইটা যে সেমিনাল ভেসিকেল আমরা দেখতে পাচ্ছি, এই সেমিনাল ভেসিকেলের সাথে, এবং সেমিনাল ভেসিকেল থেকে এটা ইউরেথ্রায় ওপেন করেছে, এবং ইউরেথ্রা যেটা প্রোস্টেট গ্ল্যান্ড আছে, প্রোস্টেট গ্ল্যান্ড সম্পর্কে আমরা এর আগে পড়েছি। প্রোস্টেট গ্ল্যান্ড থেকে এটা ইউরেথ্রাকে বেষ্টন করে আছে। এই ইউরেথ্রাটা সম্পূর্ণ চলেছে প্রস্রাবের রাস্তা বা প্রস্রাবের দ্বারের দিকে। আর এটা তো ইউরিনারি ব্লাডার, আমরা এটা সবাই জানি যে এটা ইউরিনারি ব্লাডার। তো এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্ট। আমরা যখন আলোচনায় আসব তখন কিন্তু এই পার্ট গুলো নিয়েই কিন্তু আলোচনা হবে, অর্থাৎ ইনফার্টিলিটি, মেল ইনফার্টিলিটির জন্য কোন কোন পার্ট গুলো দায়ী এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, সেই বিষয়টা জানার জন্যই কিন্তু এই অ্যানাটমিক্যাল জ্ঞানটুকু আপনাদেরকে থাকতে হবে, দরকার। তো পুরুষ বন্ধ্যাত্ব এবং নারী বন্ধ্যাত্বের সংজ্ঞা একই, যে কোনো প্রাপ্তবয়স্ক দম্পতি, এখানে আমি পুরুষ লিখেছি, কোনো প্রাপ্তবয়স্ক দম্পতি যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ ছাড়াই টানা 1 বছর নিয়মিত ভালোভাবে মেলামেশা করার পরেও যদি সন্তান উৎপাদনে ব্যর্থ হন, তখন এটাকে ইনফার্টিলিটি বলে। যদি সেটা মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে ফিমেল ইনফার্টিলিটি, এবং সেটা যদি ছেলেদের হয় তাহলে মেল ইনফার্টিলিটি। তো আমরা কিন্তু এই প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া আমরা কিন্তু কখনো বলতে পারবো না যে এটা মেল নাকি ফিমেল ইনফার্টিলিটি। যারা বলেন যে হোমিওপ্যাথিতে প্যাথোলজির কোনো গুরুত্ব নাই, তারা মনে রাখবেন যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মেল ইনফার্টিলিটির সাথে অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্বের সাথে কিন্তু যৌন সক্ষমতা অথবা অক্ষমতার কোনো প্রকার সম্পর্ক নাই। অর্থাৎ সম্পূর্ণ সক্ষম একজন পুরুষ, তার যদি শুক্রকীটের সংখ্যা কম থাকে অথবা না থাকে,
অথবা শুক্রকীট সংক্রান্ত যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে সে তার বন্ধ্যত্ব দেখা দিবে। এর সাথে যৌন সক্ষমতা অক্ষমতার কোনো সম্পর্ক নাই। আমাদের দেশে, অর্থাৎ শুধু আমাদের দেশ না, ভারতীয় উপমহাদেশে যেহেতু ধরে নেওয়া হয় যে এটা মেয়েদের প্রবলেম, সুতরাং ছেলেরা সাধারণত এই ধরনের ট্রিটমেন্ট করতে আসে না। আবার অনেক সময় আমরা দেখেছি যে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে ছেলেদের মধ্যে একটা বিরূপ ভাব কাজ করে যে আমার তো ইতিপূর্বে একটা সন্তান আছে, যে সন্তানটার বয়স হয়তো 7 বছর বা 8 বছর বা 10 বছর, তো আমি আবার কেন টেস্ট করব? কিন্তু না, পুরুষদেরও কিন্তু টেস্ট করার দরকার হতে পারে, কারণ সমস্যাটা কখন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, এটা কখনোই কিন্তু অগ্রিম বলা যাবে না। আমরা চলে আসি গুরুত্বপূর্ণ যে টপিকস, যে পুরুষ বন্ধ্যত্বের আসলে প্রকৃত কারণগুলো কি কি। এই কারণগুলো মনে রাখতে হবে এবং কারণগুলো কিন্তু খুব অ্যাটেনশন দিয়ে কিন্তু দেখতে হবে এবং বুঝতে হবে। আমরা যদি এটাকে ক্লাসিফিকেশন করি, কারণটাকে আমরা যদি ভাগ করি, তাহলে এটাকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে যে শরীরবৃত্তীয় কারণ অর্থাৎ ফিজিওলজিক্যাল কারণ, এবং একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কারণ। প্যাথোলজিক্যাল কারণ স্বাভাবিকভাবে খুব বড় হবে। শরীরবৃত্তীয় কারণের মধ্যে যদি কারো পিউবার্টি না আসে, অর্থাৎ তার যৌবনের বিকাশই হয়নি, সে তো সন্তান উৎপাদন করতে পারবে না, এটাই স্বাভাবিক। এটাকে আমরা কিন্তু পুরুষ বন্ধ্যত্ব বলবো না। কিন্তু যার বীর্য উৎপাদনই হয়নি, সে তো স্বাভাবিকভাবে সন্তান উৎপাদন করতে পারবে না। এটা ফিজিওলজিক্যাল কারণ, এবং এটাকে আমরা প্যাথোলজিক্যাল কারণ কখনোই বলবো না। আরেকটা অবস্থা যেটা হতে পারে যে অতিরিক্ত বার্ধক্য, অর্থাৎ অতি বার্ধক্য অবস্থা। এত বেশি বয়স হয়ে গেছে যে ৭৭ বছর ৭৫ বছর, যে ক্ষেত্রে তার শারীরিক অসমর্থতার কারণে তিনি সন্তান উৎপাদনে ব্যর্থ। এটা হচ্ছে শরীরবৃত্তীয় কারণ বা ফিজিওলজিক্যাল কারণ আমরা বলতে পারি। আর রোগবৃত্তীয় কারণ কিন্তু খুব ডিটেইল। এবার রোগবৃত্তীয় কারণের মধ্যে আমরা যদি আসি, তাহলে এটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। আপনারা এখানে 1, 2, 3, 4 এগুলো কিন্তু খেয়াল করবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। স্পার্মেটোজেনেসিস যেটা, এটার কিছু অ্যাবনর্মালিটিস থাকে, অর্থাৎ স্পার্ম যে তৈরি হয়, এটার কিছু স্পার্ম গড়ে ওঠার কিছু অ্যাবনর্মালিটিস থাকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অ্যাবনর্মালিটি হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। যদি ক্রোমোজোম সংক্রান্ত কোনো অ্যাবনর্মালিটি থাকে, সেক্ষেত্রে কিন্তু সন্তান উৎপাদন হবে না। ক্লাইনফেল্টার সিনড্রোম, এই ক্লাইনফেল্টার সিনড্রোম আমাদের আশেপাশেই কিন্তু অসংখ্য রোগী আছে ক্লাইনফেল্টার সিনড্রোমের, যাদের ব্রেস্ট অনেক বড় বড়, তলপেটে অনেক বেশি চর্বি বা মেদ, এবং এদের শরীরে অপেক্ষাকৃত লোম কম। এটা হচ্ছে এই ক্লাইনফেল্টার সিনড্রোম। এটাতে পেনিস খুব ছোট থাকবে, তলপেটে প্রচুর মেদ থাকবে, শরীরে লোম কম থাকবে এবং গাইনোকোম্যাস্টিয়া থাকবে, অর্থাৎ মেয়েদের মতো স্তন বড় সাইজের হবে। এদের কিন্তু এই স্পার্মেটোজেনেসিসের সমস্যা দেখা দেয়। এদের পুরুষত্বহীনতা থাকে এবং এদের শুক্রকীট সংক্রান্ত সমস্যা থাকে। এই জন্য এই ধরনের রোগী যারা, তাদের আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এদের ক্ষেত্রে সন্তান উৎপাদন করার সমস্যার সাথে সাথে এদের আবার হার্ট ডিজিজ এবং ডায়াবেটিস, দুইটা হওয়ার পসিবিলিটি প্রচুর থাকে। অর্থাৎ আপনি ক্লাইনফেল্টার সিনড্রোমের একটা পেশেন্টকে আগেই বলে দিতে পারেন এখানে ই ছুটে গেছে। আপনারা যারা যদি লেখেন তাহলে ই লিখে দিন, জাস্ট এটা একটা মিস্টেক হয়ে গেছে। তো আপনারা পূর্ব প্রস্তুতি স্বরূপ আপনারা বলতে পারেন যে ক্লাইনফেল্টার সিনড্রোমের রোগীর হার্টের সমস্যা হবে, এবং 95% রোগীর ক্ষেত্রে, ক্লাইনফেল্টার আক্রান্ত রোগীর ক্ষেত্রে হার্টের এবং ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। আরো একটা আছে, সেটা হচ্ছে যে শুক্রাণুর নড়াচড়ার অস্বাভাবিকতা। আমরা এখানে যে শুক্রকীট দেখতে পাচ্ছি, শুক্রকীট বা শুক্রাণু, এটা স্বাভাবিক শুক্রাণু। স্বাভাবিক শুক্রাণুটাকে আমরা কয়টা ভাগে ভাগ করি? একটা হচ্ছে হেড, নেক, বডি, টেল, এই 4টা পার্টে ভাগ করি। এটা আমরা সবাই জানি। এই হেড, নেক, বডি, টেল, এই বডির মধ্যে একটা বিশেষ
সিলিয়া নামক একটা অংশ থাকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সিলিয়ার চিত্র। তো এই 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 অংশটাতেই সিলিয়া থাকে, যেটা সন্তান উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং যখন এটা ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে তখন সেটা এটা বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পরবর্তী ধাপগুলো সম্পাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিলিয়া যদি না থাকে, যেটা কার্টে জেনার সিনড্রোম বলে একটা রোগ আছে, এই রোগটাতে সিলিয়া অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে। এটা একটা প্রবলেম। আরো একটা প্রবলেম আছে যে অ্যান্টিবডি তৈরি হওয়া। যদি স্পার্মের মধ্যে নিজের মধ্যে যদি অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে এই অ্যান্টিবডি ফর্মেশন হলে যেটা হয় সেটা হচ্ছে যে সে নিজেকে ধ্বংস করে, সেই সাথে ডিম্বাণুর ক্ষতিগ্রস্ত করে, এবং ওর মোটিলিটি বা নড়াচড়াটা পেছন দিকে হয়। বীর্যের যে নড়াচড়া এটা কিন্তু সামনের দিকে হবে, কিন্তু স্পার্মের যে নড়াচড়া এটা কিন্তু এই যদি অ্যান্টিবডি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু পশ্চাদমুখী হবে। রেট্রোগ্রেড 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 ইজাকুলেশন, এটা কিন্তু ডিফারেন্ট একটা বিষয়। রেট্রোগ্রেড ইজাকুলেশন হচ্ছে যে পিছন দিকে পশ্চাদমুখী বীর্যপাত। পশ্চাদমুখী বীর্যপাতে আমরা আসছি ওই এটাতে। তো এখানে আপনাদের কয়েকটা বিষয় বোঝা কিন্তু খুব জরুরি। দেখেন, একটা পুরুষ যখন সেক্সুয়ালি এক্সাইটমেন্ট হয়, অর্থাৎ যৌন উত্তেজনা সৃষ্টি হয় তার মধ্যে, তখন কি হয়? তখন হয় কি, সিম্প্যাথেটিক নার্ভ একটা সিগন্যাল পাঠায়। এই সিম্প্যাথেটিক নার্ভের সিগন্যালে যেটা হয় সেটা হচ্ছে যে রক্ত খুব দ্রুত পেনিসের দিকে ছুটতে শুরু করে, এবং পেনিসটা আস্তে 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 খুব দ্রুত শক্ত হয়ে যায়। পেনিসের পেশিগুলো, যেটা কর্পাস ক্যাভার্নোসা আর কর্পাস স্পঞ্জিওসা, আপনারা তো জানেন এই বিষয়গুলো, তারপরেও বাইরে এগুলো আলোচনা করতে হয় বোঝার সুবিধার্থে বা আলোচনার সুবিধার্থে এগুলো আলোচনা করতে হয়, এছাড়া উপায় থাকে না। তো সিম্প্যাথেটিক নার্ভ যখনই সিগন্যাল পাঠায়, তখন পেনিসে যখনই খুব দ্রুত রক্ত যায় তখন পেনিস খুব দ্রুত শক্ত হতে থাকে। অর্থাৎ কর্পাস স্পঞ্জিওসার ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ঘর আছে, এই ঘরগুলোর মধ্যে ঠাসাঠাসি করে রক্ত প্রবেশ করে, তো পেনিস একদম সাথে সাথে ইরেক্ট হয়ে যায়। তারপর যখন মেলামেশা শুরু হওয়ার পর মিলন চলাকালীন পর্যন্ত এই সিম্প্যাথেটিক নার্ভের কিন্তু সিগন্যাল অব্যাহতভাবে চলতে থাকে। তারপর কি হয়, যখন বীর্যপাত হয় তখন কি হয়, বীর্যপাতের সময় প্যারাসিম্প্যাথিক চাপ একটা সিগন্যাল পাঠায় বীর্যপাতের জন্য। তখন সিম্প্যাথেটিক নার্ভের সিগন্যাল কিন্তু আছে, ওটা কিন্তু চলে যায়নি। সিম্প্যাথেটিক নার্ভের সিগন্যাল, সেই সাথে আবার প্যারাসিম্প্যাথেটিক নার্ভের সিগন্যাল, এই দুইটা বিপরীতমুখী সিগন্যালের কারণে যেটা হয় তখন কিন্তু বীর্যপাত হয়। আর এই বীর্যপাতটা হয় তখন এই যে একবার সিম্প্যাথেটিক, একবার প্যারাসিম্প্যাথেটিক, একবার সিম্প্যাথেটিক, একবার প্যারাসিম্প্যাথেটিক। এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক যখন পর্যায়ক্রমে যখন সিগন্যালটা পাঠাতে থাকে, তখন বীর্য হয় কি ছিটকে ছিটকে বের হয়। একবার সিম্প্যাথেটিক, আবার প্যারাসিম্প্যাথেটিক, একবার সিম্প্যাথেটিক, আবার প্যারাসিম্প্যাথেটিক। এই ছিটকে ছিটকে বের হওয়াটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যখন প্রস্রাব করি তখন কিন্তু প্রস্রাব একটা গতিতে, নির্দিষ্ট গতিতে চলতে থাকে, এটা কিন্তু ছিটকে ছিটকে প্রস্রাব বের হয় না। যদি ছিটকে ছিটকে প্রস্রাব বের হয় তাহলে এটা ডিজিজ। কিন্তু ইজাকুলেশনের ক্ষেত্রে, অর্থাৎ বীর্যপাতের ক্ষেত্রে সবসময় দেখবেন যে ছিটকে ছিটকে, ছলকে ছলকে বীর্যপাত হয়। অর্থাৎ যদি ছলকে ছলকে বা ছিটকে ছিটকে যদি বীর্যপাত না হতো, তাহলে কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে একটু সমস্যা হতো। ছিটকে ছিটকে বীর্যপাতের কারণেই কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। তো এটা আমরা আলোচনার শেষের দিকে আরো ডিটেইল আলোচনা করব। এবার 3 নাম্বার যেটা আরেকটা প্রবলেমের কারণে সন্তান ধারণে সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে যদি এমন হয় যে স্পার্ম আছে, এই স্পার্ম বা শুক্রকীট বা শুক্রাণু, আমরা যেটাই বলি না কেন, শুক্রাণুর গুণগত কিছু ত্রুটি থাকে, যেগুলোর জন্য কিন্তু সন্তান
ধারণে বা সন্তান উৎপাদনে সমস্যা হয়। তার মধ্যে অন্যতম যেটা সমস্যা সেটা হচ্ছে যে শুক্রাণুর সংখ্যায় কম থাকা। শুক্রাণুর একবার একজন পুরুষ যদি বীর্যপাত করে, একবার বীর্যপাত করলে যদি তার বীর্যপাত হয় 5 ml বা 4 ml, যতটুকুই বীর্যপাত হোক না কেন, যদি সাধারণত এটা একটা ভ্যালু আছে যে 3 থেকে 5 ml, এটা নর্মাল। এই 3 থেকে 5 ml বীর্যের মধ্যে 40 থেকে 120 কোটি শুক্রকীট থাকে। তো যদি 40 থেকে 120 কোটি শুক্রকীটের মধ্যে যদি সংখ্যায় কম থাকে, তখন যেটা বলি আমরা সেটা বলি অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া বা অলিগোজোস্পার্মিয়া, যেটাই বলি না কেন, অনেকে বলে অলিগোস্পার্মিয়া, অনেকে বলে অলিগোজোস্পার্মিয়া, একই কথা। আর একটা সমস্যা সেটা হচ্ছে শুক্রকীট একেবারেই না থাকা, অর্থাৎ 40 থেকে 120 কোটির মধ্যে একটা শুক্রকীটও না থাকা, এটা হচ্ছে অ্যাজিওস্পার্মিয়া। অ্যাজিওস্পার্মিয়াতে এই কখনোই সন্তান উৎপাদন করতে পারবে না। আরেকটা সমস্যা হচ্ছে অ্যাসথিনোজোস্পার্মিয়া। অ্যাসথিনোজোস্পার্মিয়া হচ্ছে শুক্রকীট গুলো নড়াচড়া করছে কিন্তু খুব দুর্বল ভাবে, অর্থাৎ শুক্রাণুগুলো এদের নড়াচড়ার ক্ষমতা অপেক্ষাকৃত কম, এরা দ্রুত নড়াচড়া করতে পারে না। যত দ্রুত এবং দ্রুত বেগে এদের ডিম্বাণুর সাথে মিলিত হতে যাওয়ার কথা, সেটা সেই ক্ষমতা এদের থাকে না, তখন সেটাকে বলা হয় অ্যাসথিনোজোস্পার্মিয়া। আর একটা প্রবলেম হচ্ছে যে শুক্রকীটের শারীরিক কিছু বিকৃতি, যেটাকে বলা হয় নেক্রোজোস্পার্মিয়া। আমরা এর আগে বললাম যে একটা স্পার্মের 4টা পার্ট, অর্থাৎ হেড, নেক, বডি, টেল। তো নেক্রোজোস্পার্মিয়ার মধ্যে দেখা গেল যে কোনো শুক্রকীটের মাথা নাই, কোনো শুক্রকীটের হয়তো টেল নাই, বা মাথা আছে কিন্তু মাথাটা বিকৃত অবস্থা প্রাপ্ত, এগুলোকে আমরা বলবো নেক্রোজোস্পার্মিয়া। আরেকটা প্রবলেম হচ্ছে যে ক্রিপ্টোজোস্পার্মিয়া, অর্থাৎ লুক্কায়িত অবস্থায় থাকে, খুব লুকানো অবস্থায়। ক্রিপ্টো মানেই তো হচ্ছে লুকানো, আপনারা সবাই জানেন যে ক্রিপ্টো মানেই লুকানো। তো এই ক্রিপ্টোজোস্পার্মিয়া যদি হয়, ক্রিপ্টোজোস্পার্মিয়াতে 2-1টা শুক্রকীট থাকে লুকানো অবস্থায় থাকে, কিন্তু লুক্কায়িত অবস্থায় থাকে। তো শুক্রকীটের গঠনগত আবার কিছু ত্রুটি থাকে। 1 মিনিট, আমি ধরুন ক্লাসে আসি, আমি তোমাকে পরে রিং করছি, আমি ক্লাসে আছি। শুক্রকীট যদি নড়াচড়ায় যদি কোনো প্রবলেম থাকে, তখন এই প্রবলেম গুলোর আবার অনেকগুলো হয়, অর্থাৎ এর ফিজিক্যাল স্ট্রাকচারের ডিফর্মিটি শুক্রকীটের। তার মধ্যে একটা হচ্ছে যে ম্যাক্রোসেফালি বা ম্যাক্রোকেফালি স্পার্ম। ম্যাক্রো মানে কি বড়, আর মাইক্রো মানে ছোট। তো ম্যাক্রো এর হেডটা অনেক বড় অপেক্ষাকৃত, যেরকম হওয়া উচিত সেরকম না হয়ে যদি মাথার আকৃতি অনেক বড় হয়, তখন সে ডিম্বাণুটাকে রাপচার করতে পারে না। এটা হচ্ছে ম্যাক্রোকেফালি স্পার্ম। আবার এমনও হয় যে মাইক্রোকেফালি স্পার্ম। মাইক্রোকেফালি মানে হচ্ছে মাথা ছোট, শুক্রাণু আছে, সবই স্বাভাবিক, কিন্তু শুক্রাণুর মাথাটার আকৃতি ছোট। পিনহেড স্পার্ম, অর্থাৎ মাথাটা আছে বটে, তবে সেটা সূচের মতো ছুচালো। এই স্পার্মটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, পুরোটা রাপচার করে দেয়, ডিম্বাণুর এপার ওপার একদম রাপচার করে ফেলে অধিকাংশ ক্ষেত্রে। মাথাবিহীন স্পার্ম, হেডলেস স্পার্ম। আপনারা হেডলেস স্পার্ম যদি দেখেন, এটা হেড আছে বটে, কিন্তু এই হেড কোনো কাজের হেড না। দিস ইজ হেডলেস স্পার্ম। আচ্ছা, ট্যাপার্ড হেড স্পার্ম। ট্যাপার্ড হেড স্পার্ম হচ্ছে যে মাথা বসে গেছে, চ্যাপটা হয়ে বসে গেছে, ট্যাপার্ড হেড স্পার্ম। আর এটা একটা ট্যাপার্ড হেড স্পার্ম। আপনারা এই দ্বিতীয় ছবি যেটা দেখতে পাচ্ছেন, মাথা ট্যাপসা হয়ে বসে যাওয়া। আর আরেকটা হচ্ছে ডাবল হেড স্পার্ম বা ডুপ্লিকেট স্পার্ম বলা হয়। এই মাথা 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, অথবা লেজ
লেজের ক্ষেত্রেও কিন্তু একাধিক লেজ থাকলে পরেও এটাও কিন্তু শুক্রাণুর গঠনগত ত্রুটির মধ্যে একটা অন্যতম। লেজ দেখা গেল লেজ, আমি এখানে 2-3টা লেজের কথা উল্লেখ করিনি। টেললেস স্পাম, অর্থাৎ ওর লেজই নাই। তো যার লেজ নাই সে নড়াচড়া তো করতে পারবে না, এটা তো স্বাভাবিক বিষয়। যেহেতু লেজ নাই, যদি টেললেস স্পাম হয় তাহলে সেই পুরুষ সন্তান উৎপাদন করতে পারবে না। আবার লেজ আছে কিন্তু এত বেশি ক্ষুদ্রাকৃতির লেজ, যেটাকে ডিএফএস বলা হয়, ডিসপ্লাসিয়া অফ ফাইব্রাস সেপ। এটা একটা খুব রেয়ার একটা কন্ডিশন, কিন্তু এটা একবারে ফেলে দেওয়ার মতো সমস্যা না। এই ডিসপ্লাসিয়াতে কিন্তু এই পুরুষের ইনফার্টিলিটি দেখা দিবে। আবার লেজ আছে কিন্তু লেজটা হয় কি পেঁচানো, এখানে গোলাকৃতি লেখা হয়েছে, অ্যাকচুয়ালি গোলাকৃতি না, এটা কয়েলের মতো পেঁচানো লেজ। যেটা এই পেঁচানো লেজ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনাই ঘটবে। আর মাথাটা একদম ফুটবলের মতো যদি হয়, গোলাকৃতি মাথা বিশিষ্ট। আমরা তো ওখানে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ম্যাক্রোকেফালি। ম্যাক্রোকেফালিতে একটা সাইজ থাকে যে মাথাটা অনেক বড়, কিন্তু এখানে একবারে গ্লোবুলার শেপ স্পার্ম, অর্থাৎ মাথাটা ওর একদম ফুটবল আকৃতির। এর দ্বারা শুক্রকীটের সাথে মিলিত হওয়া এর পক্ষে সম্ভব নয়। এবার আমরা আসি বীর্যের কিছু ত্রুটি। বীর্যের কিন্তু খুব বিশেষ কিছু কয়েকটা ত্রুটি আছে। তার মধ্যে একটা হচ্ছে বীর্যে শুক্রকীটের সংখ্যা অত্যাধিক বেশি থাকা। এই শ্বেতকণিকা, বীর্যে কিন্তু কিছু লিউকোসাইট থাকে। যদি এই লিউকোসাইটটা পরিমাণে খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এই বীর্যের গুণগত মানের ব্যতিক্রম দেখা দিবে, এবং এই লিউকোসাইটোসপার্মিয়াতে বন্ধ্যাত্ব দেখা দেওয়া খুব সহজ। আর অ্যাসপার্মিয়া অর্থাৎ বীর্যপাত সম্পূর্ণ না হওয়া, অ্যাসপার্মিয়াটা মনে রাখবেন, এটা একটা খুব কমন প্রবলেম, যে ছেলে সহবাস করছে ঠিকই, মেলামেশা করছে ঠিকই, কিন্তু তার বীর্যপাত হচ্ছে না, একেবারেই হচ্ছে না বীর্যপাত। এখানে পরিমাণ কিন্তু উল্লেখ করা হয়নি যে 1 ml 2 ml এর, অর্থাৎ কিছুই, এতটুকু বীর্যপাত হবে না। আর এবার প্রজনন অঙ্গের বিশেষ কিছু ত্রুটি আছে। প্রজনন অঙ্গের ত্রুটিগুলোর মধ্যে আমরা ওই যে প্রথমে যে ছবিটা দেখেছিলাম, ওই ছবিটার কথা মনে করেন। অন্ডের যদি ত্রুটি থাকে, অন্ডের নিজস্ব যদি ত্রুটি থাকে, সেক্ষেত্রে কিন্তু সন্তান উৎপাদন হবে না। যেমন জন্মগতভাবে যার টেস্টিকল নাই, টেস্টিকল টোটালি নাই, জন্মগত কনজেনিটালি অ্যাবসেন্স অফ টেস্টিকল, বায়োল্যাটারাল টেস্টিকল একটা যদি থাকে হবে, কিন্তু যদি দুটাই না থাকে সেক্ষেত্রে কিন্তু সন্তান উৎপাদন, কারণ ওখানে শুক্রকীটিতে উৎপাদন হবে না, টেস্টিসে শুক্রাণু উৎপাদন হয়। যদি টেস্টিস নাই থাকে তাহলে শুক্রকীট উৎপাদন হওয়ার তো প্রশ্নই আসে না। আচ্ছা, বায়োল্যাটারাল আনডিসেন্ডেড টেস্টিস, এটা খুব ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সেটা এবং খুব কমন। সেটা হচ্ছে যে আমরা জানি যে একজন শিশু, পুরুষ শিশু যখন মায়ের পেটে থাকে তখন 7ম মাসে সেই শিশুটা অন্ড বা বিচি দুটো কিন্তু তলপেটে থাকে। একজন পুরুষ শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তার টেস্টিস দুটো দুই দিকে তলপেটের ভেতরে অবস্থান করে, এবং 7ম মাসে যে আমাদের যে ইঙ্গুইনাল ক্যানাল আছে, ইঙ্গুইনাল পেশি আছে, মুচকির যে মাংসপেশি আছে, এই মাংসপেশিকে ঠেলে পাসিং করে এরা ওই অন্ডকোষে নেমে আসে। তো যদি না নেমে আসে তখন যে কন্ডিশনটা হয় সেটা হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস। এই আনডিসেন্ডেড টেস্টিস বা বিচি নিচে নেমে না আসা, অন্ড নিচে নেমে না আসা, এটা খুবই কমন। এবং এটা যদি বায়োল্যাটারাল হয় তাহলে এটা সার্জিক্যাল কেস, এবং হোমিওপ্যাথিতেও কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে। তো এটা যদি আবার 8 বছর বয়সের মধ্যে যদি এটা নিচে না নামিয়ে আসার ব্যবস্থা করা হয়, তখন কি হয়? তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই অন্ড দুটো কিন্তু নষ্ট হতে শুরু করে, এবং নষ্ট হতে শুরু করলে
এখন প্রশ্ন আসবে যে কেন নষ্ট হবে? নষ্ট হওয়ার কিন্তু একটা বিশেষ কারণ আছে। নষ্ট হওয়ার কারণের মধ্যে যদি জানতে চাই আমরা যে কেন, বিষয়টা কি, তো দেখেন অন্ডকোষ বা যেটা থলি, এই থলিটার আসলে কাজ কি? এই থলিটা আমরা জানি যে এই থলিটা বিচিকে ধারণ করে থাকে, অন্ডকে ধারণ করে থাকে। এই থলিটা কিন্তু এটা অন্ডের টেম্পারেচার, এই টেম্পারেচারটাই কিন্তু নিয়ন্ত্রণ করে। 38.4 ডিগ্রি টেম্পারেচার। এই 38.4 ডিগ্রি টেম্পারেচার সবসময় এই অন্ডটাকে রাখতেই হবে। এবং এ করবে কি, আপনারা খেয়াল করে দেখবেন যখন শীতের দিনে এটা সংকুচিত হয়ে ছোট হয়ে যায়, আবার গরমের দিনে এটা সম্প্রসারিত হয়ে যায়। এটাই এর ধর্ম। অর্থাৎ অন্ডকোষের যেটা ধর্ম সেটা হচ্ছে এই অন্ডের তাপমাত্রাকে সঠিক পর্যায়ে রাখা। আপনি যদি পানিতে নামেন, গোসল করতে নামেন, ঠান্ডাতে নামেন, তখনই দেখবেন যে ওটা কুচকে ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। তার কারণ সে তার টেম্পারেচারটাকে সঠিক মাত্রায় রাখছে, এটাই তার ডিউটি। এটা অ্যানাটমির পার্ট। আর তাপমাত্রা পেলেই ওটা আবার সম্প্রসারিত হয়ে যাবে। এগুলো সবই সৃষ্টিকর্তার দান। আল্লাহ। আচ্ছা, আরো আছে কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে মামস। মামস আপনারা তো জানেন যে মামস কি। মামস হচ্ছে আমাদের গালের দুই গালের দুই পাশে যে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, অন্যতম লালা গ্রন্থি। এই প্যারোটিড গ্ল্যান্ড বা এই লালা গ্রন্থি এটা থাকে কানের সামনে। এই লালা গ্রন্থি যদি ইনফ্লামড হয়, মামস হলে কিন্তু এটা ইনফ্লামড হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু একই সাথে অন্ডকোষ ব্যথা হবে, জ্বর হবে রোগীর। আর এই মামস আর ইনফ্লুয়েঞ্জা, এই দুইটাতে যদি অন্ডকোষের প্রদাহ হয় তাহলে কিন্তু পরবর্তীতে মেল ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা থাকে। তবে সবার ক্ষেত্রে হবে না, অনেকের ক্ষেত্রে হয়। এই জন্য কেস হিস্ট্রি করার সময় এই বিষয়গুলোর দিকে আমাদেরকে অবশ্যই খুব মনে রাখবো। ক্রিপ্টোকার্ডিজম, ক্রিপ্টো মানে হচ্ছে, আমি তো এর আগে বললাম আপনাদেরকে যে ক্রিপ্টোকার্ডিজম মানে, ক্রিপ্টো মানে লুকানো। তাহলে ক্রিপ্টোকার্ডিজম কি? ক্রিপ্টোকার্ডিজম মনে হচ্ছে লুকিয়ে যাওয়া। আপনারা লজ্জাবতী গাছের পাতা যখন দেখবেন, যে লজ্জাবতী গাছের পাতায় যদি হাত দেন কি হয়, একদম কুকড়ে যায় লজ্জাতে। তো কিছু মানুষ আছে যাদের অন্ডকোষে একটু স্পর্শ করলে, একটু হাত দিলেই হয় কি, তাদের অন্ডকোষটা লুকিয়ে যায়। কোথায় লুকায়? ভেতর দিকে লুকিয়ে যায়, ভেতর দিকে চলে যায়। এটা হচ্ছে ক্রিপ্টোকার্ডিজম। এই ক্রিপ্টোকার্ডিজমটা খুব কমন কেস কিন্তু এটা। এই ক্রিপ্টোকার্ডিজমের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। এবং ক্রিপ্টোকার্ডিজম যদি যাদের আছে তাদের এখন প্রশ্ন আসে যে ক্রিপ্টোকার্ডিজমের সাথে আপনার এটার কি সম্পর্ক। যাদের ক্রিপ্টোকার্ডিজম আছে তাদের ক্ষেত্রে বিষয়টা এমন হয় যে তারা যদি আন্ডারওয়্যার পড়তে যায় বা প্যান্ট পড়তে যায়, তো তাদের নিজের অজান্তেই তাদের এই অন্ড দুটা ভেতর দিকে চলে যায়। এবং যখন ভেতর দিকে চলে যায় তখন তাপমাত্রা কিন্তু তখন আর ব্যালেন্স থাকে না। ব্যালেন্স থাকে না বলে কিন্তু তখন ওখানে শুক্র উৎপাদনের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয়। একটার সাথে আরেকটা যে লিঙ্ক, এটা যদি আপনার একটু একটু চিন্তা করেন গভীর হবে, তাহলে আমাদেরকে না এত কথা বলতে হয় আর আপনাদেরকে না এত বিরক্তিকর শুনতে হয়। আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন সব। ভেরিকোসিল, এবং সেটা যদি বায়োল্যাটারাল হয়, আমি এখানে কিন্তু প্রত্যেকটাতে বায়োল্যাটারাল লিখেছি। বায়োল্যাটারাল মানে দুই দিকের হতে হবে। প্রবলেম গুলো যদি দুই দিকের না হয়, যদি একদিকেরও হয়, সেক্ষেত্রে কিন্তু একজন পুরুষ সন্তান উৎপাদন করতে পারবে। একটা মেয়ের একটা ওভারি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওয়েল, কোনো সমস্যা নেই, সে ঠিকই সন্তান উৎপাদন করতে পারবে। একটা ছেলের সম্পূর্ণ অন্ডকোষ কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, একটা আর একটা আছে, সে সন্তান উৎপাদন করতে পারবে যদি এই ধরনের প্রবলেম না থাকে। টেস্টিকুলার টিউবারকুলোসিস, অন্ডের যক্ষা। অন্ডর যদি যক্ষা হয় এবং সেটা যদি বায়োল্যাটারাল হয়, সেক্ষেত্রেও কিন্তু ওই মেল ইনফার্টিলিটি
হার্টিলিটি দেখা দিবে। অত্যাধিক তাপ বা রেডিয়েশন প্রয়োগ, যারা দেখবেন অনেকজন আছে যে রুটি তৈরি করে অনেক তাপের মধ্যে, তাপের পাশে বসে 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 হাত দিয়ে রুটি তৈরি করে। এই হাত দিয়ে রুটি তৈরি যারা করে তারা আগুনের কাছে বসে থাকে, তাদের সম্ভাবনা প্রচুর থাকে যে তাদের অন্ডে এই যে দিয়ে তাপ লাগে, এদের মধ্যে কিন্তু সম্ভাবনা আছে যে তাদের ফার্টিলিটি দেখা দেওয়ার সম্ভাবনা একটা আছে। এবার আমরা আসি এপিডিডাইমিসের যদি কোনো ত্রুটি থাকে। আপনাদের ওই ছবিটা আশা করি মনে আছে যে কোনটা এপিডিডাইমিস আর কোনটা, এই যে এপিডিডাইমিস, এটা এপিডিডাইমিস, এখানে যেটা আছে এপিডিডাইমিস। এপিডিডাইমিসের যদি কোনো ত্রুটি থাকে, আমি আর এই ছবিটাতে আসবো না। এপিডিডাইমিস আমরা আলোচনা করবো, এপিডিডাইমিস, ভাঁজ ডিফারেন্স এবং সেমিনাল ভেসিকেল, এই তিনটা নিয়ে আপাতত আলোচনা করব। আমরা এই তিনটা ছাড়া অন্যটাতে যাবো না, যদিও আরো অনেকগুলো আছে যেগুলোর কারণে এরকম প্রবলেম হতে পারে। এপিডিডাইমিসের কি ধরনের ত্রুটি হতে পারে? জন্মগতভাবে যদি দুইটা এপিডিডাইমিস সঠিকভাবে গঠিত না হয়, সন্তান ভূমিষ্ঠ হয়েছে ঠিকই এবং তার কোনো ধরনের প্রবলেম নাই, এটা কিন্তু আপনি আল্ট্রাসোনোগ্রাফি না করলে বুঝতে পারবেন না, এমনিতে বোঝা যাবে না যে এপিডিডাইমিসের কোনো প্রবলেম আছে কিনা, এমনি হাত দিয়ে নেড়েও বোঝা যাবে না, এবং এটার সাথে যৌন সক্ষমতা অক্ষমতারও কোনো সম্পর্ক নাই, এটা সোনোগ্রাফি করলে এটা বোঝা যাবে। আরো বেশ কিছু টেস্ট আছে যেগুলোর মাধ্যমে বোঝা যায়, আর সিমেন অ্যানালাইসিস করলে তো বোঝা যাবে, কিন্তু সিমেন অ্যানালাইসিসের কেন এরকম হচ্ছে এটা জানতে গেলে আপনাকে আরো কিছু টেস্ট করতে হবে। উভয় এপিডিডাইমিসে যদি অবস্ট্রাকশন থাকে, এপিডিডাইমিস আছে কিন্তু এপিডিডাইমিসে শুক্রাণুগুলো আসতে পারছে না, অর্থাৎ যে টেস্টিসে যে শুক্রকীটগুলো তৈরি হচ্ছে এদের আসার পথে একটা ব্যারিয়ার আছে যেটা এপিডিডাইমিসে আসতে পারছে না। এপিডিডাইমিসে আসে কোন কোন শুক্রকীট গুলো? যেগুলো ম্যাচিউর শুক্রকীট। ইমম্যাচিউর শুক্রকীট গুলো কিন্তু আসে না। ইমম্যাচিউর শুক্রাণু কিন্তু সবসময় তৈরি হচ্ছে, শুক্রাণুগুলো অনবরত তৈরি হচ্ছে ওই টেস্টিসের ভেতরে যে ইন্টারস্টিশিয়াল সেল, এই ইন্টারস্টিশিয়াল সেলগুলোর মধ্যে, এবং এই ইন্টারস্টিশিয়াল সেলটাকে স্টিমুলেট করছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন নামের একটা বিশেষ হরমোন, যে হরমোনটার উদ্দীপনার ফলে এখানে অবিরত শুক্রকীট উৎপাদন হতেই আছে, কিন্তু সেগুলো তো ম্যাচিউর হয়ে হয় না, সেগুলো ওই শুক্রাণুগুলো যখন ওই অন্ডকোষের ভেতরে অন্ডের ভেতরে কিন্তু ম্যাচিউর হওয়ার পরে তখন যখন সম্পূর্ণ ম্যাচিউর হয়ে যায় তখন তারা এপিডিডাইমিসে আসে, এবং এপিডিডাইমিস থেকে আসে ভাঁজ ডিফারেন্সে। ভাঁজ ডিফারেন্সের আবার নিজস্ব একটা সংকোচন এবং সম্প্রসারণ ক্ষমতা আছে। আপনাদের কাছে ছবিটা দেখে মনে হচ্ছে যে একটা সোজা একটা নল, তা না, সম্পূর্ণ একটা পেরিস্টালসিস আছে, নিজের সংকুচিত এবং কেঁচোর মতো সংকোচন এবং সম্প্রসারিত হয়। আর সেই সাথে শুক্রাণুর যে লেজগুলো আছে এই লেজগুলো নড়াচড়ার ফলে এরা কিন্তু সেমিনাল ভেসিকুলার দিকে আগাতে থাকে আস্তে আস্তে। আচ্ছা, যদি বায়োল্যাটারাল ইনফেক্টিভ এপিডিডাইমাইটিস হয়, অর্থাৎ যদি জীবাণু সংক্রমণজনিত এপিডিডাইমিসের প্রদাহ হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম দেখা দিবে। আর উভয় অন্ড বা এপিডিডাইমিসের প্রদাহ হলে তো হবেই। ভাঁজ ডিফারেন্সের কিছু ত্রুটি, ভাঁজ ডিফারেন্স যদি জন্মগতভাবে না থাকে, অর্থাৎ এখানে কনজেনিটাল কি অ্যাবসেন্স অফ ভাঁজ ডিফারেন্স, জন্মগতভাবে কনজেনিটাল বায়োল্যাটারাল অ্যাবসেন্স অফ ভাঁজ ডিফারেন্স, যদি এর সিবিএডি এটাকে বলা হয়, জন্মগতভাবে যদি ভাঁজ ডিফারেন্স না থাকে সেক্ষেত্রে তো এটা স্বাভাবিকভাবেই শুক্রকীট এপিডিডাইমিস থেকে আর ভাঁজ ডিফারেন্সের দিকে যাওয়ার প্রশ্ন আসে না। যদি ভাঁজ ডিফারেন্সে ব্যারিয়ার থাকে, অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে হবে না। যদি ভ্যাসেক্টমি করা হয় অর্থাৎ ওই বায়োল্যাটারাল যেটা ওই যে সন্তান উৎপাদনের জন্য যেটা করে, এখন তো আবার সরকার থেকে লুঙ্গির নাম সাথে একটা করে, মানে যারা যারা ভ্যাসেক্টমি করবে পুরুষ বন্ধা তাদেরকে একটা করে লুঙ্গি দিলে পরে তখন মানুষ লুঙ্গির লোভে যে পরে কি যারা ৭৭ বছর বয়স হয়ে গেছে
করা যায়। অত আর বাচ্চা কাচ্চার হবে ওরা, দরকার নাই, ওখানে লুঙ্গির লেগে আর 500 টাকার লেগে তখন যায় ভাষা একটু নিজে করে আসে, আমরা দেখেছি অনেকগুলো। এবার ইজাকুলেটরি ট্রাক্ট যেটা আছে, অর্থাৎ যেখান থেকে ইজাকুলেশন হচ্ছে এবং ইজাকুলেশনটা যেটা ছলকে ছলকে বীর্যপাতে হচ্ছে, ইজাকুলেটরি ডাক্টের যদি কোনো প্রবলেম, যে প্রবলেম গুলো থাকে, ইজাকুলেটরি ডাক্টের যে যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে হবে না। বীর্যপাত সংক্রান্ত যদি কোনো অস্বাভাবিকতা থাকে, রেট্রোগ্রেড ইজাকুলেশন, অর্থাৎ রেট্রোগ্রেড ইজাকুলেশন হচ্ছে এটা কিন্তু খুব আনকমন না, কমন। সেটা হচ্ছে কি, এর বীর্যপাত হবে কিন্তু সামনের দিকে হবে না, পেছন দিকে হবে, অর্থাৎ ইউরিনারি ব্লাডারের দিকে হবে রেট্রোগ্রেড ইজাকুলেশন। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মলদ্বারে আঘাত এবং মলদ্বারের যদি ভুল সার্জারি হয় সেক্ষেত্রে রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়, এটা আমরা যেন না বলি। রেট্রোগ্রেড ইজাকুলেশনে রোগীর সেক্সুয়াল এক্সাইটমেন্টে অথবা মেলামেশায় কোনো ধরনের প্রবলেম থাকবে না, কিন্তু এবং বীর্যপাত যখন হবে, বীর্যপাতে তার যে বীর্যপাতের যে অনুভূতি সেটাও হবে, কিন্তু বীর্যপাত সামনের দিকে হবে না। আর কি হবে, পেশেন্ট যখন প্রস্রাব করতে যাবে তখন তার প্রস্রাবের সাথে এই বীর্যগুলা বেরিয়ে আসবে আস্তে আস্তে, যেহেতু মূত্রথলিতে প্রস্রাব হয়েছে এবং প্রস্রাবটা একদম ঘোলা মাড়ের মতন প্রস্রাব হবে। এবং রোগী একটু কষ্ট ফিল করবে। রেট্রোগ্রেড ইজাকুলেশন। আর বীর্যপাত না হওয়া, আর জননাঙ্গ সংক্রান্ত বা পেনিস সংক্রান্ত যে ত্রুটি, ইরাকটাইল ডিসফাংশন বা ইডি যেটাকে সংক্রান্ত বলি আমরা, যদি লিঙ্গোত্থান সংক্রান্ত যদি সমস্যা থাকে, পেরোনিস ডিজিজ একটা বড় প্রবলেম। পেরোনিস ডিজিজে দেখা যায় যে এই লিঙ্গের এই অংশটাতে এক ধরনের স্কার তৈরি হয় এবং কিছু টিস্যু ফর্ম করে, যার কারণে লিঙ্গ বাঁকা হয়ে যায়। লিঙ্গ বাঁকা হলে পেরোনিস ডিজিজ, ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ। আর একটা কমন কেস, যে কেসটাকে আমরা গুরুত্ব দিই না, সেটা হচ্ছে হাইপোস্পিডিয়াস। হাইপোস্পিডিয়াসটা হচ্ছে যে আমরা জানি যে প্রস্রাবের রাস্তা এখানে থাকে, অর্থাৎ এই অংশ দিয়ে প্রস্রাব নিঃসরণ হয়, কিন্তু হাইপোস্পিডিয়াসের ক্ষেত্রে দেখা যায় কি, এই অংশগুলোতে অথবা এই অংশগুলোতে অথবা এই অংশটাতে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, এই অংশগুলোতে তখন এই হাইপোস্পিডিয়াসে এগুলোতে ছিদ্র থাকে এবং এগুলো ছিদ্র দিয়ে তখন রোগী প্রস্রাব যখন করবে তখন স্বাভাবিকভাবেই এই অংশ দিয়ে প্রস্রাব নিঃসরণ হবে এবং বীর্যপাত হবে তখনও কিন্তু এই অংশ দিয়ে হবে। আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, প্রস্রাব খারাপ ভাবে পড়ে কোন ওষুধের লক্ষণ? এটা আলোকর, প্রস্রাব খারাপ ভাবে নিঃসরণ হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। বলতে পারবা কেউ আলোকর তোমরা? হিপার সালফার খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। প্রিপেন্ডিকুলার ইউরিনেশন, হিপার সালফ পড়লে পরে আপনারা জানতে একদম স্পষ্ট লেখা আছে, প্রিপেন্ডিকুলার ইউরিনেশন, অর্থাৎ প্রস্রাব মূত্র খাড়াভাবে নিঃসরণ হয়। এখন বিষয় হলো যে মূত্র খাড়াভাবে নিঃসরণ হয়, এই পেশেন্টের কিন্তু খাড়াভাবে নিঃসরণ হবে, এটা কিন্তু স্বাভাবিক প্যাথোলজি। এই জন্য হিপার সালফ দিয়ে কোনো লাভ নাই, এটা সার্জিক্যাল কেস, এটা সার্জারি না করলে এটা জীবনেও ভালো হবে না এবং হিপার সালফ দিলেও ভালো হবে না এটা, কারণ এটা হাইপোস্পিডিয়াস, এই খারাপভাবেই নিঃসরণ হবে। কিন্তু যদি এমন হয় যে প্রস্রাবের রাস্তা ঠিক আছে কিন্তু রোগীর খারাপভাবে প্রস্রাব হচ্ছে, দেন এটা হিপার সালফার খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। হাইপোস্পিডিয়াস আপনাদের মধ্যে কেউ যদি নিতে পারেন কখনো, খুব ভালো লাগবে ক্লাসটা, আশা করি। আমাদের মধ্যে তো আমাদের একজন জিনিয়াস আছেন যারা এই ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝাইতে পারেন, তার মধ্যে ডাক্তার ফাইক এনাম স্যার একজন। প্রজনন সংক্রান্ত কিছু সংক্রামক রোগ আছে, যেমন ক্লামাইডিয়া। ক্লামাইডিয়াতে সবচাইতে বেশি বন্ধ্যাত্ব দেখা দেয়, গনোরিয়া, সিফিলিস, এই 3টা কন্ডিশনে বন্ধ্যাত্ব দেখা যেতে পারে। তো আর এন্ডোক্রাইনের কিছু প্রবলেম, তার মধ্যে হচ্ছে হাইপার প্রোডাক্টিনিমিয়া, রক্তে প্রোডাকশন হরমোনের আধিক্য,
হাইপোথাইরয়েডিজম, এটা একটা, অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, হাইপোথ্যালামিক পিটুইটারি ডিসঅর্ডার, আর ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাসের সাথে কিন্তু রেট্রোগ্রেড ইজাকুলেশনের বিশাল এক সম্পর্ক আছে, যেটাকে আমরা গুরুত্ব দিই না বা আমরা ভাবি না। ডায়াবেটিস মেলিটাসের 70% রোগীর ক্ষেত্রে রেট্রোগ্রেড ইজাকুলেশন কিন্তু খুব কমন। কিন্তু যখন আমরা ডায়াবেটিস মেলিটাস পড়াই, তখন ওখানে কিন্তু রেট্রোগ্রেড ইজাকুলেশনের কথা কিন্তু উল্লেখ থাকে না। তো রেট্রোগ্রেড ইজাকুলেশন যদি হয় এবং রোগীর যদি মলদ্বারের কোনো অপারেশন, মলদ্বারের অপারেশনে কি হয়, কি ভুলে কোন ত্রুটির কারণে এটা ঘটে? ত্রুটিটা হলো গিয়ে প্যারাসিম্প্যাথিক নার্ভ কেটে দেওয়া। হাতুড়ে ডাক্তারের হাতে যদি এই সার্জারি হয়, তখন প্যারাসিম্প্যাথিক নার্ভ যদি কাটা পড়ে, পাইলস অপারেশন করতে গেছে, অ্যানাল ফিশার সার্জারি করতে গেছে, অথবা পেরিয়ানাল অ্যাবসেস অথবা ফিস্চুলা সার্জারি করতে গেছে হাতুড়ে ডাক্তারের কাছে, হাতুড়ে সার্জনের কাছে, তখন কি হবে? প্যারাসিম্প্যাথিক নার্ভ কেটে দিবে। প্যারাসিম্প্যাথিক নার্ভ কেটে দিলে তখন রেট্রোগ্রেড ইজাকুলেশন হবে, পিছন দিকের ইজাকুলেশন হবে। তো সেই ধরনের কোনো হিস্ট্রি যদি না থাকে, তো অবশ্যই আমরা জানো ডায়াবেটিস আছে কিনা এটা একটু অন্তত আমরা যাতে খেয়াল করি। আরো কিছু কারণ আছে, অবেসিটি এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, আর অত্যাধিক ধূমপান, মদ্যপান এগুলো আছে, অত্যাধিক অপুষ্টি এটা একটা কারণ, আর সুপ্রকৃত ধ্বংস করা কিছু উপাদান আছে ব্যবহার করা, যেগুলো ব্যবহার করলে হতে পারে। আর হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বর্তমান সময়ে যে সিনডেনাফিল, এই সিনডেনাফিল কিন্তু ভায়াগ্রার প্রধান উপাদান। আপনি যতগুলো কামোত্তেজক ওষুধ আছে, ভায়াগ্রা, সায়াগ্রা, মায়াগ্রা যতগুলো আছে, এগুলো সব করতে সিনডেনাফিল থাকে, হয় ভার্ডিনাফিল থাকবে অথবা সিনডেনাফিল থাকবে। এই কম্পোজিশন দুটো খেলে পরে সাময়িকভাবে এত উত্তেজনা বাড়বে, কিন্তু পরবর্তী সময় এগুলো একদম পুরুষত্বহীন করে দিবে। এবং এই যে পুরুষত্বহীন করবে, অর্থাৎ ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট কিন্তু পরবর্তী সময়ে একদম বন্ধাত্বের সৃষ্টি করবে। এটা যেন আমরা কখনো না বলি। কিছু ক্লিনিক্যাল ফিচার আছে, এটা কিন্তু ডিপেন্ড করবে রোগের উপরে, অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার বা লক্ষণগুলো কিন্তু ডিজিজের উপর ডিপেন্ড করবে। যার পেরোনিস ডিজিজ আছে, তার লক্ষণগুলো তো পেরোনিস ডিজিজের মতো হবে, এটাই স্বাভাবিক। কারণ অন্য লক্ষণগুলো কি থাকছে এটা তো আমাদেরকে বুঝতে হবে, এই জন্য ডিজিজ বুঝার দরকার আগে। ডিজিজ না বুঝলে আমরা যে বলি কথায় কথায় যে ডিজিজ জানার কোনো দরকার নাই, ডিজিজ জানার কোনো দরকার নাই, এই কথা যে অর্থে বলা হয়েছে, যে আপেক্ষিক অর্থে বলা হয়েছে, সেটাকে আমরা সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করে আমরা এটাকে ওভাবে নিয়ে আসি। এবং আমাদের গোড়ামির কারণে আমরা রোগ সম্পর্কে না জেনে অজ্ঞ থেকে আমরা বহু মানুষের ক্ষতি করছি, নিজেদের তো করছি। অধিকাংশ ক্ষেত্রে পুরুষ বন্ধত্ব লক্ষণবিহীন এবং এর সাথে যৌন সক্ষমতা অক্ষমতার কোনো সম্পর্ক থাকে না। ইরেকটাইল ডিসফাংশন, পেরোনিস ডিজিজ, ক্লাইনফ্লেটার সিনড্রোম এগুলো থাকতে পারে এবং ইম্পর্টেন্সি থাকতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সক্ষমতা আছে কিন্তু বীর্যপাত সংক্রান্ত কিছু প্রবলেম আছে, বীর্যপাত হচ্ছে না, বীর্যপাত অ্যাজিস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া ইত্যাদি, অ্যাস্থেনোস্পার্মিয়া। এই জন্য মূল যে বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনটা করতে হবে এবং স্বামী স্ত্রী উভয়কেই করতে হবে। স্বামী স্ত্রী উভয়কেই এই টেস্ট গুলো করাইতে হবে। করানোর পরে তখন আমরা দেখতে পারবো যে এটা কার মধ্যে সমস্যা আছে। যদি স্বামীর মধ্যে সমস্যা থাকে আর আপনি যদি স্ত্রীর ট্রিটমেন্ট বছরকে ধরে আপনি যদি করতে থাকেন, পুরুষের ট্রিটমেন্টই করছেন না, আপনি এটা কিভাবে আশা করেন যে সে ভালো হবে, তাদের সন্তান আসবে? সমস্যা তো পুরুষের। পুরুষকে ওষুধ দিতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে। আপনি তার ট্রিটমেন্ট না করে আপনি মেয়ের ট্রিটমেন্ট করতে আসেন, তো লাভ হবে না। হ্যাঁ, এমন যদি হয় যে মেয়েরও সমস্যা আছে, ছেলেরও সমস্যা আছে, উভয়কেই ওষুধ দেন, কিন্তু আগে তো ডায়াগনোসিস করতে হবে, আগে তো জানতে হবে যে কার সমস্যা। না জেনে আমি তো এভাবে করে ওষুধ দেওয়ার কোনো মানেই হয় না। কিছু সাইন আছে, সাইনটাও কিন্তু ডিপেন্ড করবে আপনার এই রোগের ধরন উপর। যেমন ইয়াং সিনড্রোম, আমি ইয়াং সিনড্রোমের কথা উল্লেখ করিনি, কিন্তু ইয়াং সিনড্রোমে কিন্তু বন্ধাত্ব একদম থাকবেই। মানে ইয়াং সিনড্রোমের মানে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এটা একদম গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে যে ইনফার্টিলিটি, মেল ইনফার্টিলিটি যদি ওর ইয়ে হয়। তো
ইয়াং সিনড্রোম যদি হয়তো বারবার সাইনোসাইটিস হবে, রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন হবে, এবং সেই সাথে ক্রনিক সাপোর্টিভ অর্ডাইটিস মিডিয়া ইতিহাস থাকবে, আর সেই সাথে কি থাকবে, বন্ধ্যত্ব থাকবে ইয়াং সিনড্রোমে। ক্লাইনফিটার সিনড্রোম হলে পেশির দুর্বলতা থাকবে, লিঙ্গ এবং অন্ডের আকৃতি ছোট হবে, যেটা আমি বললাম এর আগে, জননাঙ্গের চুল কম থাকবে, স্বপ্নদোষের অভিজ্ঞতা রোগী অর্জন করবে না। ক্লাইনফিটার সিনড্রোমের সাইন সিমটম এগুলো। সুতরাং সাইনটা ডিপেন্ড করছে এবং সিমটম দুটাই কিন্তু ডিপেন্ড করছে ডিজিজের উপরে। দেখেন ডিজিজ জানা কত জরুরি একটা বিষয় আমাদের জন্য। যদি রেট্রোগ্রেড ইজাকুলেশন হয় তাহলে কি হবে? রেট্রোগ্রেড ইজাকুলেশন হলে লিঙ্গোত্থানের কোনো সমস্যা হবে না, কিন্তু বীর্যপাত, মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার হবে। বীর্যপাতের অনুভূতি থাকবে কিন্তু বীর্যপাত হবে না। আর যেটা বললাম এগুলি এইটা বিষয়। সুতরাং আমাদেরকে জানতে হবে, রুগীকে দেখতে হবে, এবং রুগীকে দেখার পর রুগীর সমস্ত লক্ষণ নেওয়ার পাশাপাশি রুগীর জেনিটালিয়া বা জননাঙ্গ পরীক্ষা করে দেখতে হবে, যে রোগীর অর্কাইটিস আছে কিনা, রোগীর ক্রিপ্টোকর্ডিজম আছে কিনা, রোগীর ভেরিকোসিল আছে কিনা, রোগীর এপিডিডাইমাইটিস আছে কিনা, রোগীর ভাস ডিফারেন্স কেটে ফেলার ইতিহাস অর্থাৎ ভ্যাসাক্টমি করার ইতিহাস আছে কিনা, রোগীর সিফিলিস গনোরিয়ার ইতিহাস আছে কিনা অথবা এখন আছে কিনা। এই জন্যই ধাপগুলো অনুসরণ করতে হবে, যে দম্পতির মধ্যে সমস্যাটা কার, এটা আপনাদেরকে আমাদের সবার বুঝতে হবে আগে, এবং রোগীকে আশ্বস্ত করতে হবে, সমস্যা জারি থাক না কেন রোগীকে আশ্বস্ত করতে হবে। যদি এমন হয় যে আপনার পক্ষে বা আমার পক্ষে সম্ভবই না সন্তান ওষুধের মাধ্যমে এটা কারেকশন করার, ইটস ওকে, রোগীকে বলার কিছু নাই, কোনো কিছু বলতে হবে না, রোগীকে সান্ত্বনা দিতে হবে এবং ভালো একটা পরামর্শ দিতে হবে, এবং বিস্তারিত ভাবে কেস করতে হবে রোগীর থরলি কেস না করে আমরা কখনো যেন হোমিওপ্যাথিতে কোনো একটা ওষুধও যেন না দিই। বিশেষ করে এই ইনফার্টিলিটির ক্ষেত্রে কেস টেকিংটা খুব গুরুত্বপূর্ণ, এবং দুজন পেশেন্টকে অর্থাৎ মেল এবং ফিমেল দুজনকে আলাদাভাবে এই কেস টেকিং করতে হবে। ব্যক্তিগত লক্ষণ নিতে হবে, বয়স কত, এর আগে বিয়ে হয়েছিল কিনা, এবং বিয়ে যদি হয়ে থাকে তো তাদের সন্তান হয়েছিল কিনা, কতদিন যাবৎ চেষ্টা করছে, যৌবন কত বছর বয়সে আসছে তখন কোন জটিলতা ছিল কিনা, মিলনের কতদিন পর পর ব্যবধান, স্থায়িত্ব কতক্ষণ থাকে। অনেকে দেখা গেল আমাদের কাছে আসে, ওষুধ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে আপনি ওষুধটা নিয়মিত খান। তারপর বলছে যে ডাক্তার সাহেব স্বামী তো বিদেশে থাকে, মানে স্বামী বিদেশে থাকে তা আপনি কি জন্য আসছেন বাচ্চা হওয়ার ওষুধ নিতে? তাই তো বুঝতে পারেনি, স্বামী বিদেশে থাকে কিন্তু আসছে বাচ্চা হওয়ার ওষুধ নেওয়া যায়। এই তো আমাদের বাংলাদেশের মেয়েরা ছেলেরা জ্ঞান বুদ্ধি, এই জন্য এই বিষয়গুলো দিয়ে খুব সিনসিয়ারলি খেয়াল রাখতে হবে। যৌন মিলন কতদিন পর পর হয়, কোন সময়ে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যৌন রোগের ইতিহাস আছে কিনা, টিউবারকুলোসিস আছে কিনা, মাম্পস ছিল কিনা, এবং সার্জারি কুচকি অন্ড বা পাইলসের কোনো সার্জারি হয়েছিল কিনা, এবং সেগুলো মাদক গ্রহণের কোনো ইতিহাস আছে কিনা, সেগুলোর কোনো কমপ্লিকেশন ছিল কিনা, কি কি ওষুধ খেয়েছিল, ইত্যাদি ইত্যাদি সব জানতে হবে। লিঙ্গের অস্বাভাবিকতা, মূত্রদ্বারের অস্বাভাবিকতা, অন্ডকোষের বা অন্ডের অস্বাভাবিকতা, এগুলো সব জানতে হবে। আর অবশ্যই স্বামী স্ত্রী দুজনকে রোমান্টিক থাকতে হবে। যদি দেখা যায় যে ছেলের পুরুষের সমস্যা আছে, তাহলে স্ত্রীকে বলতে হবে সে যেন এই বিষয়টাকে হাইড রাখে, গোপন রাখে। পুরুষরা এই সমস্ত বিষয়ে খুব সফিস্টিকেটেড, ছেলেরা এই সমস্ত বিষয়ে খুব নরম মনের, এবং এরা এই সব বিষয়ে খুব লাজুক প্রকৃতির হয়। এই জন্য স্ত্রীকে বলতে হবে যে যদি কেউ এই বিষয়ে কথা বলে তাহলে তাকে এগুলো বলা থেকে বিরত রাখতে হবে। আর এগুলো আমি এর আগে গতদিন আলোচনা করেছি ফিমেল ইনফার্টিলিটিতে, যে 10ম দিন থেকে মেলামেশা করতে হবে, এবং গণনা করতে হবে প্রথম দিন থেকে, যেদিন থেকে মেনস্ট্রুয়েশন শুরু হবে সেই দিন থেকে গণনা করতে হবে। গণনা করে 10ম দিন থেকে ন্যূনতম একদিনের বেশি মেলামেশায় গ্যাপ দেওয়া যাবে না, বিরতি দেওয়া যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। আর বীর্যপাত হওয়ার পরে অনেক নারী করে কি, এত বেশি সাবান পানি ব্যবহার করে যে
তার শুক্রাণুগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়। এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কিন্তু এত বেশি ডুস যেন না করে সাবান পানি আর সাবান পানি ফানা দিয়ে, যে শুক্রকীট গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বলতে হবে। আর হানিমুন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটাতে আমি সব শেষে রোগীকে পরামর্শ দিই, এবং এই ক্ষেত্রে সাকসেস রেট প্রচুর। যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে হানিমুনে যেতে হবে। হানিমুনে গিয়ে কারো বাড়িতে ওঠার দরকার নেই, তারা সম্পূর্ণ হোটেলে উঠবে, তো কয়েকদিনের মতো হানিমুনে যাবে। এটা খুব ভালো একটা। প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনটা গুরুত্বপূর্ণ। ব্লাডের সিবিসি করতে দিব, আরবিসি করতে দিব, অর্থাৎ ডায়াবেটিস আছে কিনা। হ্যাঁ, ভিডিআরএল এবং টিপিএইচ এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ভিডিআরএল ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, এটা যৌন রোগের এই দুটা টেস্ট, ভিডিআরএল এবং টিপিএইচ, ট্রিপোনেমা প্যালিডামের এই টেস্ট এবং ভেনারেল ডিজিজের এই টেস্ট, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত এই টেস্টটা মেয়েদেরকে ছেলেদেরকে উভয়কে কিন্তু দিতে হয় একসাথেই। যদি আপনি শুধু মেয়েদেরকে দেন এই টেস্ট, তাহলে কিন্তু মেয়েদের জন্য এটা যদি পজিটিভ আসেও, তাও কিন্তু ক্লিনিক থেকে এটা পজিটিভ আসছে এটা উল্লেখ করা হয় না, নেগেটিভ উল্লেখ করা হয়। আর যদি স্বামী স্ত্রী দুজনকে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি নির্ভরযোগ্য টেস্টটা পাবেন, যে পজিটিভ হলে পজিটিভ। কারণটা হচ্ছে যে যদি কোনো মেয়ের ভিডিআরএল, অর্থাৎ এটা গনোরিয়া এবং সিফিলিসের টেস্ট, যদি গনোরিয়া পজিটিভ হয়, অর্থাৎ যদি কোনো মেয়ের গনোরিয়া আছে এটা নির্ণীত হয়, তো তার পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে একটা অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ক্লিনিকে আমরা পার্সোনালি এগুলো ডিল করেছি, দেখেছি যে এই সমস্যা হয় বলে ক্লিনিকের উপরে সে ঝাঁপে পড়ে, লাঠি সোটা নিয়ে একদম ক্লিনিকের উপরে ঝাঁপে পড়ে। হ্যাঁ, আমার স্ত্রীর গনোরিয়া হয়েছে, তোমরা বলেছ স্ত্রীর গনোরিয়া হয়েছে, মানে মনে হচ্ছে যে আমরাই গনোরিয়া করে দিয়েছি অবস্থা, এমন এসে গণ্ড ঘেড়ে ফেলে। এই জন্য ক্লিনিকে এগুলো দায়িত্ব নিতে চায় না। আর পরিবারে একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কিন্তু এগুলো নেগেটিভ দেয়। কিন্তু যখনই স্বামী এবং স্ত্রী উভয়কে দেওয়া হবে, তখন রেজাল্টটা অ্যাকিউরেট আসে। আর লোয়ার অ্যাবডোমেনের টেস্ট দিতে পারেন বা দেওয়া উচিত, যেহেতু যদি আনডিসেন্ডেড টেস্টিস থাকে সেক্ষেত্রে। আর টেস্টিসের যদি কোনো, এই যে আমি বললাম এপিডিডাইমাইটিস অথবা এপিডিডাইমাইটিস বা অর্কাইটিস বা ভেরিকোসিল ইত্যাদি ডায়াগনোসিসের জন্য কিন্তু এটা এই বোথ টেস্টিস। আর সিমেন অ্যানালাইসিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টেস্ট, এটা সিমেন অ্যানালাইসিস করতে দিতে হবেই। আর এক্সরে আমরা খুব কম করতে দিই এক্সরে, কারণ সেলা টার্সিকায় যদি ওই পিটুইটারি গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়, তো সেলা টার্সিকাতে এটা খুব কম দেওয়া হয় বা সাধারণত দেওয়া হয় না, অন্যান্য অ্যাবনর্মালিটি পাওয়া যায়। যদি দেখা যায় যে সে ধরনের অ্যাবনর্মালিটি থাকলো, সেক্ষেত্রে অর্থাৎ রুগীর এমনকি হতে পারে যে রুগীর খিঁচুনি হতে পারে, রুগীর আরো আনুষঙ্গিক অনেক অনেক লক্ষণ দেখা দিতে পারে যদি পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার হয় বা পিটুইটারি গ্ল্যান্ড যদি এনলার্জ হয়ে যায়, আরো অনেক অনেক লক্ষণ দেখা দিবে। আর হরমোন অ্যানালাইসিস টেস্টোস্টেরন দিতে পারেন। যদি দেখেন যে পুরুষের যৌন মিলন সংক্রান্ত কোনো অর্থাৎ ইম্পর্টেন্সি আছে, সেক্ষেত্রে টেস্টোস্টেরন দেওয়া যায়। আর T3, T4, TSH এটা দিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে ক্লায়েন্ট-ফ্রেটার সিনড্রোম আছে কিনা এটা দেখে নিব, এটা এমনিতে দেখতে পাওয়া যায়, এটার জন্য প্রোল্যাকটিন, মোল্যাকটিন এগুলো হরমোন টেস্টে দেওয়ার দরকার নেই। কারণ এগুলো আর্থিক চাপ, যতটা পারেন টেস্ট কম দেওয়া ভালো। ভালো ডাক্তার কম ওষুধ দেয়, ভালো ডাক্তার কম টেস্ট দেয়, বেশি টেস্ট দেয়। এবং প্যাথোলজিক্যাল টেস্ট আসলে কি জন্য দেওয়া হয়? প্যাথোলজিক্যাল টেস্ট দেওয়া হয় একদম 100% ডায়াগনোসিসটা করার জন্য। আপনি একটা সাসপেক্ট করেছেন যে হ্যাঁ এটা হতে পারে, কিন্তু আপনি কনফার্ম না, এই কনফার্ম হওয়ার জন্যই কিন্তু দেওয়া হয়। এখানে সিমেন অ্যানালাইসিসটা আমি লাল কালিতে দিয়ে করেছি, এই কারণে যে সিমেন অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট এবং সিমেন অ্যানালাইসিসটা আমাদেরকে দিতে হবে। সিমেন অ্যানালাইসিসের এই রিপোর্টটা আপনারা যদি খেয়াল করেন যে এখানে মেথড লেখা আছে কোইটাস মাস্টারবেশন বা কোইটাস, এখানে নর্মাল ভ্যালু, এটা নর্মাল ভ্যালু, আর এটা হচ্ছে রেজাল্ট। আচ্ছা, এই রোগীটা, এই পেশেন্টের নামটা আমি কেটে দিয়েছি এখান থেকে ইচ্ছা করে। রোগীটার
দেখেন বীর্যপাত যেটা হয়েছে সেটা হচ্ছে বীর্যের পরিমাণ কত ছিল, 3 ml। এটা 2 থেকে 5 ml পর্যন্ত স্বাভাবিক। আর রংটা হোয়াইটিশ, এটা হোয়াইটিশ অথবা ধূসর যে কোনো হতে পারে। আষ্টে গন্ধযুক্ত, আঠালো, চটচটে। রিয়াকশন কিন্তু সবসময় অ্যালকালাইন। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম রিয়াকশন অ্যালকালাইন হবে। স্পার্ম কাউন্ট নর্মাল থাকে 40 থেকে 120 মিলিয়ন, এটা নর্মাল ভ্যালু। মোটিলিটি বা নড়াচড়া, বীর্য নড়াচড়া করবে এখান থেকে এই 40 থেকে 120 মিলিয়নের মধ্যে 70 থেকে 90% নড়াচড়া করবে। এই পেশেন্টটা 75% নড়াচড়া করছে, অর্থাৎ এর মধ্যেই আছে। আর নড়াচড়া খুব ধীরে করছে, এটা 20%। এটা 60 থেকে 70% নর্মাল উইকলি মোটিল। আর নন মোটিল একেবারে নড়াচড়া করছে না, 0.5% কম। আরবিসি নাই, এপিথেলিয়াল সেল নাই, 5 সেল 4-5টা আছে। এখানে মন্তব্য দেওয়া আছে নর্মোজোস্পার্মিয়া, অর্থাৎ এর স্পার্ম স্বাভাবিক আছে, অর্থাৎ এ বন্ধা পুরুষ নয় এবং এর দ্বারা সন্তান উৎপাদন হবে। এবার এই রিপোর্টটাতে যদি আমরা আসি, এখানে ওপিনিয়ন বা মন্তব্য আসছে অলিগোস্পার্মিয়া, অর্থাৎ এই বীর্যে শুক্রকীটের পরিমাণ কম। এবার আমরা চলে যাই শুক্রকীটের কাউন্টে। শুক্রকীট কাউন্ট হচ্ছে এর আছে 25 মিলিয়ন। 40 থেকে 120 মিলিয়ন থাকা স্বাভাবিক, সেখানে আছে 40 মিলিয়ন, মানে এর অলিগোস্পার্মিয়া, এর শুক্রকীট কাউন্ট কম। এর পরিমাণ এগুলো সব ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু 2.5 ml আছে, আর বীর্যপাত হয়েছে 2.5 ml পর্যন্ত, এগুলো সব ভালো আছে, কিন্তু এর স্পার্মের কাউন্ট 25 মিলিয়ন। মর্টালিটি ঠিক আছে, নড়াচড়া করছে 55%, এটাও কিন্তু কম। আর উইকলি মোটাইল খুব ধীরে সুস্থ দুর্বলভাবে নড়াচড়া করছে, এটাও কম। এবং নড়াচড়া একেবারেই করছে না 10%, এটাও কম। আপনারা এটা এই দিকটার সাথে মিলাবেন, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাস্থিনোজোস্পার্মিয়া, অর্থাৎ খুব দুর্বল ভাবে নড়াচড়া করছে। দেখেন এর স্পার্ম কাউন্ট কিন্তু 65 মিলিয়ন, ঠিকই আছে, স্পার্ম কাউন্ট যথেষ্ট, কিন্তু মর্টিলিটি যদি আমরা দেখি, অ্যাক্টিভ মর্টিল 35%, অনেক কম। আর উইকলি মর্টিল 55%, খুব দুর্বল ভাবে নড়াচড়া করছে 55%। আর একেবারেই নড়াচড়া করছে না 10%। এটা হচ্ছে অ্যাস্থিনোজোস্পার্মিয়া, খুব দুর্বলতার সাথে নড়াচড়া করছে। আর এটা হচ্ছে অ্যাজিস্পার্মিয়া, অর্থাৎ এর বীর্যে টোটালি শুক্রকীট নয়। সেটা কোথায় লেখা আছে দেখেন, স্পার্ম কাউন্ট 0 মিলিয়ন নাই, কিছু একটাও নাই। এদিক সব ঠিক আছে, এদিক সব ঠিক আছে। এর পরিমাণ আছে কম আছে, 1.5 ml আছে মাত্র, বীর্য 1.5 ml দিতে পেরেছে। আর এখানে একেবারেই নাই, যেহেতু এটা 0 মিলিয়ন, সুতরাং এর মর্টালিটিও 0, এর অন্যান্য 0। এটা অ্যাজিস্পার্মিয়া। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে বীর্যপাতের যে টেস্ট, এই বীর্যের টেস্ট করার আগে কিন্তু আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। 1, 3 দিন যেন সম্পূর্ণ মেলামেশা বন্ধ রাখার পর, 72 ঘন্টা মেলামেশা বন্ধ রাখার পর রোগী সিমেন্ট দিবে, হচ্ছে 1 নম্বর শর্ত, ফার্স্ট কন্ডিশন। 72 ঘন্টার মধ্যে যদি রুগী মেলামেশা করে, অথবা রুগীর যদি ইজাকুলেশন হয়ে যায়, অথবা রুগী যদি মাস্টারবেশন করে ফেলে, অথবা রুগী যদি স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে লাভ হবে না। 72 ঘন্টা ওয়েট করে তারপরে, তখন 72 ঘন্টা সম্পূর্ণ ইজাকুলেশন বন্ধ থাকার পর 72 ঘন্টা পরে গিয়ে রুগী সিমেন্টটা দিবে। সিমেন্টটা ইচ্ছা করলে রুগী স্ত্রীকে সাথে করে নিয়ে গিয়ে মেলামেশার মাধ্যমে বীর্যটা দিতে পারে, তখন এখানে রেজাল্ট আসবে কোইটাস, অথবা মাস্টারবেশন করে দিতে পারে, অর্থাৎ স্ত্রী ছাড়াও রোগী একা গিয়ে মাস্টারবেশনের মাধ্যমে, অর্থাৎ হস্তমৈথুনের মাধ্যমে রোগী গিয়ে সিমেন্টটা দিতে পারে। কিন্তু এখানে একটা বিশেষ বিষয় আছে, এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের সময় কোনো প্রকার পানি বা লুব্রিকেন্ট বা সাবান, খবরদার কোনো কিছু যেন রোগী ব্যবহার না করে। এগুলো অনেক সময় ক্লিনিকে বলে না বলার ফলে যেটা হয় সেটা হচ্ছে রিপোর্ট ভুল আসে। ট্রিটমেন্ট তো দিবেন আপনি,
টেস্ট তো দিয়েছেন আপনি, ওষুধ দিবেন আপনি, রোগীর রেজাল্ট আসবে আপনার কাছে। সুতরাং আপনাকে রোগীর স্বার্থে কিন্তু বা আপনার নিজের স্বার্থে কিন্তু এগুলো বলে দিতে হবে যে যদি হস্তমৈথুন করে আপনি দেন তাহলে প্রথম শর্ত হচ্ছে মেলামেশা 3 দিন বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যদি মাস্টারবেশন যদি মেলামেশার মাধ্যমে দেয় অসুবিধা নেই, কিন্তু যদি হস্তমৈথুনের মাধ্যমে দেয় তাহলে কোনো ধরনের পানি, সাবান, তেল এগুলো যেন ব্যবহার না করে। তা না হলে কিন্তু রিপোর্ট ভালো আসবে না, সঠিক আসবে না। এই বিষয়গুলোর দিকে খুব গুরুত্বের সাথে দিতে হবে। আর আমরা ওষুধ যেটা দিব সেটা স্বাভাবিকভাবেই আমরা ওই টেস্টে যেটা পাবো সেটা দিব। টেস্ট ছাড়া সরি ওই সম্পূর্ণ টোটালিটি অফ সিমটমস এর উপরে দিব। তো আশা করি আমার ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তো করবেন বা করতে পারেন।